এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমরা অবস্টেট্রিক্স এন্ড গাইনোকোলজি একটা টপিক পড়ব, সেটা হচ্ছে ব্লিডিং ইন প্রেগন্যান্সি। এবার ব্লিডিং ইন প্রেগন্যান্সির মধ্যে আমাদের কিন্তু অনেক কিছু পড়ে। একটোপিক প্রেগন্যান্সি পড়ে, মোলার প্রেগন্যান্সি পড়ে, অ্যাবর্শন পড়ে, তারপর হচ্ছে তোমার এপিএইচ এর মধ্যে প্লাসেন্টা প্রিভিয়া, অনেক কিছু পড়ে। তো আজকে আমরা মেন যে টপিকটার উপর আলোচনা করব সেটা হচ্ছে অ্যাবর্শন। অ্যাবর্শন কিন্তু তোমাদের এক্সামের জন্য বলো বা ইন জেনারেল অ্যাবর্শন কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। শুধু নার্সিং স্টুডেন্ট নয়, ইভেন প্রত্যেকটা মানুষের কিন্তু এই অ্যাবর্শন সম্পর্কে একটু নলেজ থাকা ভালো। তো আজকে আমরা পড়বো অ্যাবর্শন। ব্লিডিং আমরা যে হয় সেটাকে আমরা কিন্তু মেনলি দুটো টাইম পিরিয়ডের অনুযায়ী ভাগ করি। সেটা কি, সেই টাইম পিরিয়ডটা আমাদের ভায়াবিলিটির উপর ডিপেন্ড করে। ভায়াবিলিটি হচ্ছে 28 উইকসটাকে এখন রিসেন্টলি যেটা আপডেট অনুযায়ী 28 উইকসকে ভায়াবল পিরিয়ড হিসেবে ধরা হয়। বিফোর 28 উইকসে ধরো যদি কোনো ব্লিডিং হয় সেটাকে আমরা একভাবে ভাগ করতে পারি, আর যদি আফটার 28 উইকসে ব্লিডিং হয় সেটাকে আমরা আলাদাভাবে ভাগ করি। তো দেখো, বিফোর 20 আমি যে ব্লিডিং ইন প্রেগন্যান্সিকে আমি দুটো ভাগে লিখেছি, সেটা হচ্ছে বিফোর 28 উইকস আর হচ্ছে আফটার 28 উইকস। বিফোর বলতে মানে যদি 28 উইকস প্রেগন্যান্সি 28 উইকস আসার আগে যদি ব্লিডিং হয়, সেই ব্লিডিং কে কিসের জন্য হতে পারে ধরো একটোপিক প্রেগন্যান্সির জন্য, মানে আমাদের ফিটাসটা যেখানে ফর্ম করার কথা সেখানে, মানে ফিটাসটা তো ইউট্রাসে ইমপ্ল্যান্টেশন হয়, ইউটেরাসে না হয়, সেটা যদি আমাদের ফ্যালোপিয়ান টিউবে ইউট্রাস ইমপ্ল্যান্ট হয়ে যায় সেটাকে আমরা একটোপিক প্রেগন্যান্সি বলি। তো হতে পারে সেটা একটোপিক প্রেগন্যান্সির জন্য, কিংবা হতে পারে মোলার প্রেগন্যান্সির জন্য। মোলার প্রেগন্যান্সিতে কি হয়, মোলার প্রেগন্যান্সিতে আমাদের ইউটেরাসে অনেকগুলো মোল, এরকম আঙুরের গুচ্ছর মতো অনেক মোল ফর্মেশন হয়ে যায়। তো সেই মোলার প্রেগন্যান্সির জন্য ব্লিডিং হতে পারে, কিংবা হতে পারে অ্যাবর্শনের জন্য, যেটা আজকে আমরা ডিটেলসে পড়বো। আর যদি বলো আফটার 28 উইকস, মানে 28 উইকস হয়ে যাওয়ার পরে যদি মায়ের যদি 28 উইকস প্রেগন্যান্সি হয়ে গিয়ে থাকে, তারপরে যখন ব্লিডিং হয় সেটাকে আমরা বলি অ্যান্টিপার্টাম হেমারেজ। তো অ্যান্টিপার্টাম হেমারেজের আবার দুটো টাইপস হয়। একটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, যেখানে প্লাসেন্টাটা সামনে চলে আসে বেবির সামনে, মানে আমাদের সার্ভিক্সের যে ওপেনিংটা রয়েছে সেখানে প্লাসেন্টা চলে আসে, তখন আমরা বলি প্লাসেন্টা প্রিভিয়া। আর কিংবা হতে পারে অ্যাব্রাপশিও প্লাসেন্টা, অর্থাৎ কি প্লাসেন্টা সময়ের আগে ডিট্যাচ হয়ে যায়, যে ইউটেরাসের লাইনিং এর সাথে প্লাসেন্টার যে অ্যাটাচমেন্ট থাকে সেটা যদি সময়ের আগে ডিট্যাচ হয়ে খুলে চলে আসে, তখন আমরা তাকে বলি অ্যাব্রাপশিও প্লাসেন্টা। তো এই কারণগুলোর জন্য কিন্তু প্রেগন্যান্সির সময় ব্লিডিং হতে পারে। তো এই এতগুলো কারণের মধ্যে মোস্ট কমন যেই কারণের জন্য ব্লিডিং হয় প্রেগন্যান্সিতে, সেটা হচ্ছে অ্যাবর্শন। তো আজকে আমরা এই অ্যাবর্শনের ব্যাপারে ডিটেলসে আলোচনা। এর ডেফিনেশন যদি দেখি, অ্যাবর্শনের ডেফিনেশন পড়তে গেলে শুধু দুটো জিনিসই মনে রাখবে। আর অনেক বইতে অনেক রকমের ডেফিনেশন আছে, অনেক ইলংগেটেড আছে। তোমরা যদি বুঝতে চাও বা মনে রাখার মতো যদি চাও, সেটা তো লিখে আসার জন্য অনেকটা লিখতে হবে ঠিকই, কিন্তু শুধু মনে রাখার জন্য যদি আমি বলি, তাহলে দুটো পয়েন্ট অন্তত শুধু আমাদের মাথায় রাখতে হবে। দেখো কি বলছে, অ্যাবর্শন হচ্ছে expulsion or extraction of fetus if fetal death occur before 20 weeks and fetal weight is less than 500 grams. দেখো এখানে আমি দুটো ওয়ার্ড লিখেছি, এক্সপালশনও লিখেছি, এক্সট্রাকশনও লিখেছি। বলবে এই দুটো কেন? এক্সপালশন আর এক্সট্রাকশন কিন্তু জিনিস দুটো আলাদা মিনিং আছে, সেজন্য আমি দুটো ওয়ার্ড লিখেছি। এক্সপালশন হচ্ছে যদি ফিটাসটা নিজে থেকে বের হয়ে যায়, নিজে থেকে ডেলিভারি হয়ে যায়। আর এক্সট্রাকশন মানে আমরা যদি সেটাকে ইনডিউস করি, মানে আমরা যদি সেটাকে বিভিন্ন মেথডস আছে সেই মেথড দিয়ে বের করি। কারণ কি, কেন বার করছি, নিশ্চয়ই রিজন আছে। কিসের রিজন? না, রিজনটা হচ্ছে যদি আমাদের যে ফিটাসটা রয়েছে তার যদি 20 উইকস এর আগে, প্রেগন্যান্সি 20 উইকস এর আগে সেই ফিটাসটা যদি মারা যায়, ফিটাল ডেথ যদি হয়ে যায় 20 উইকস এর আগে, তাহলে কিংবা যদি ফিটাসের তার সাথে ফিটাসের ওয়েট যদি 500 গ্রামের থেকে কম হয়, 20 উইকস এর আগে ফিটাল ডেথ হবে, আর কি সেই ফিটাসের ওয়েট 500 গ্রাম থেকে যদি কম হয়, তখন তাকে আমরা কিন্তু অ্যাবর্শন বলবো। আর এই যে আমি যে টার্ম দুটো বললাম, এক্সপালশন আর এক্সট্রাকশন, এই টার্মের উপর ভিত্তি করে কিন্তু আমরা অ্যাবর্শনের যে টাইপস আছে সেই টাইপস গুলো পড়বো। এটা কিন্তু কোশ্চেন আসে। হ্যাঁ, অ্যাবর্শনের টাইপস যেটা আছে, দেখবে একটা সুন্দর ছক মতো করা আছে, সেটা আমি বোঝাচ্ছি পরে। আচ্ছা, প্রথম যে টাইপসটা, প্রথম যে আমরা টার্মটা পড়ছিলাম কি, এক্সপালশন। এক্সপালশন মানে যেই যখন ফিটাসটা নিজে থেকে এক্সপেল আউট হয়ে যায়, আমরা বাইরে থেকে ফোর্স করি না বা আমরা বাইরে থেকে কোনো ইনডিউস করি না, যখন সে নিজে থেকে এক্সপেল আউট হয়, তখন সেটাকে আমরা কি বলবো, তখন যে টাইপটা, সেই টাইপটা হচ্ছে স্পন্টেনিয়াস। স্পন্টেনিয়াস মানে যেটা নিজেই হচ্ছে, মানে আমাদের কোনো হাত নেই ওর মধ্যে, ঠিক আছে? তো স্পন্টেনিয়াস হলো। আরেকটা হচ্ছে ইনডিউস। ইনডিউস মানে যেটাকে আমরা ধরো
যে বেবিটা আমরা চাই না, তো অনেক কারণের রিজন হতে পারে সেগুলোর জন্য। তো বিভিন্ন রকম জেনেটিক্যাল অ্যাবনর্মালিটি হতে পারে, বিভিন্ন রকম ধরো বিফোর 18 ইয়ার্স এর কোনো রেপ কেস হতে পারে, অনেক রকমের ধরনের কেস আছে যেখানে আমরা বেবিটা আনওয়ান্টেড বেবি, তো সেক্ষেত্রে আমরা কি করি, অ্যাবর্শনটাকে ইনডিউস করি, মানে আমরা ইচ্ছে করে কি চাই যে বেবিটা যেন অ্যাবর্ট হয়ে যায়। ঠিক আছে, তো সেইটা হচ্ছে মেনলি এমটিপি মেথডের ওপর চলে যায়। তো এমটিপিটা আলাদা করে আমি আবার ভিডিওতে তোমাদেরকে বলবো। আজকে আমরা যেটা পড়বো সেটা পুরোটাই হচ্ছে আমাদের যে স্পন্টেনিয়াস অ্যাবর্শন আছে সেই স্পন্টেনিয়াস অ্যাবর্শনে বিভিন্ন এপিসোড হিসাবে যদি আমি ভাগ করি, দেখো স্পন্টেনিয়াস অ্যাবর্শনকে আমি একটা লিখেছি সিঙ্গেল এপিসোড মানে কি, যে মা তার একবারই অ্যাবর্শন যদি হয়ে থাকে তখন আমরা সেটাকে বলি সিঙ্গেল এপিসোড। আর যদি সেই কোনো মায়ের রিকারেন্ট এপিসোড কখন বলবো, যখন 3 বা তার বেশি টাইম ধরে সেই মাটার কন্টিনিউ অ্যাবর্শন হয়ে চলেছে, তখন আমরা সেটাকে কিন্তু বলবো রিকারেন্ট এপিসোড। মানে ধরো কোনো মা আসলো আমার কাছে, সেই মায়ের যদি আমি হিস্ট্রি নিই বা জিটিক্যাল স্কোর দেখি, তখন যদি সে হিস্ট্রি দেয় যে আমার 3টের বেশি অ্যাবর্শন আছে বা 3বার অ্যাবর্শন হয়েছে, তখন কিন্তু আমরা সেটাকে রিকারেন্ট এপিসোডের মধ্যে ধরবো। কজেস অফ অ্যাবর্শন কিসের জন্য হয়, এটা একটা সর্বসাধারণের প্রশ্ন বলতে পারো, যে সবাই জিজ্ঞেস করে অ্যাবর্শন তো হচ্ছে বা মিসক্যারেজ হচ্ছে, তাই সেটা কেন হচ্ছে। তো এই কজেস অফ অ্যাবর্শনটাকে আমি দেখো একটা সুন্দর চার্ট ফর্ম করে দিয়েছি। এটা দেখে যদি তোমরা একবার বুঝে নাও বা এটা দেখে যদি পড়ে নাও, আশা করি তোমাদের এরপর কজেস গুলো বুঝতে বা কজেস গুলো মুখস্থ করতে বই থেকে কিন্তু আর কোনো অসুবিধা হবে না। তাহলে দেখো কজেস অফ অ্যাবর্শনে আমরা ফার্স্টে আমরা কি পড়েছিলাম, যে অ্যাবর্শন আমাদের কি কি হতে পারে, আমাদের ওই স্পন্টেনিয়াস হয় কিংবা কি অ্যাবর্শন আমরা ইনডিউস করি। তো মেনলি আমরা যেটা করবো, স্পন্টেনিয়াস অ্যাবর্শন ইনডিউসটা পুরোপুরি এমটিপির উপর চলে যায়। তো স্পন্টেনিয়াস অ্যাবর্শনেও আমরা দেখো দুটো ভাগ করেছিলাম, সিঙ্গেল এপিসোড যে মায়ের একবারই অ্যাবর্শন হয়েছে, আর রিকারেন্ট মানে মাল্টিপল টাইম বলতে 3বার বা 3 বা তার বেশি টাইমস যদি অ্যাবর্শন হয় তখন আমরা রিকারেন্ট বলেছিলাম। তাহলে সিঙ্গেল এপিসোড বা আইসোলেটেড যে টাইপস অফ অ্যাবর্শনটা স্পন্টেনিয়াস এর মধ্যে, সেটা মেনলি কেন হয়, যে মায়ের ধরো একবার অ্যাবর্শন হয়েছে, কেন, সেই কারণটা যদি আমরা জানতে চাই, সেখানে মেনলি দেখা যায় মোস্ট কমন কজ যেটা ওই একবার অ্যাবর্শন হওয়ার, সেটা কিন্তু হয় হচ্ছে আমাদের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির জন্য। আমাদের যে ক্রোমোজোম দিয়ে আমাদের ফিটাসটা তৈরি হয়, মা আর বাবার কাছ থেকে যে জিনটা পেয়ে সেই বাচ্চাটা তৈরি হয়, তার মধ্যে যদি কোনো ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি থাকে, মেনলি যেটা দেখা যায় সেটা হচ্ছে ট্রাইজোমি মানে তোমরা জানো যেখানে আমাদের দুটো করে ক্রোমোজোম থাকার কথা, সেখানে যদি একটা ক্রোমোজোম এক্সট্রা থাকে তখন কিন্তু আমরা সেটাকে ট্রাইজোমি বলি। ট্রাইজোমি 21 জানো, ডাউন সিনড্রোম, কিন্তু ট্রাইজোমি 21 এর জন্য কিন্তু আমাদের অ্যাবর্শন হয় না। মেনলি যে ট্রাইজোমির জন্য অ্যাবর্শন হয় সেটা হচ্ছে ট্রাইজোমি 16 এ কিন্তু খুব চান্স থাকে অ্যাবর্শন হওয়ার। ঠিক আছে, বিভিন্ন রকম ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির জন্য কিন্তু এই সিঙ্গেল টাইম অ্যাবর্শন বা যেটা আমাদের আইসোলেটেড অ্যাবর্শন সেটা কিন্তু হয়ে থাকে। তাছাড়াও যদি আমাদের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির জন্য যদি ইনকেস অ্যাবর্শন হয়নি, অন্য কি কারণ হতে পারে, অন্য বিভিন্ন আদার যে কজ রয়েছে সেই কজগুলো দেখো কি বলছে। এক হতে পারে ট্রমার জন্য, ট্রমা কি, ধরো ডিউরিং প্রেগনেন্সি মায়ের কোথাও চোট পেয়েছে, মা কোথাও চোট পেয়েছে বা কোনোভাবে কোনো রকম আঘাত লেগেছে, সেক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন হতে পারে। কিংবা ইনফেকশনের মধ্যে তোমরা পড়েছো যে প্রেগনেন্সিতে কি ইনফেকশন হয়, প্রেগনেন্সিতে হয় হচ্ছে যেটাকে আমরা জানি টর্চ ইনফেকশন, টক্সোপ্লাজমোসিস, রুবেলা, সাইটোমেগালো, হার্পিস। ঠিক আছে, তো টর্চ ইনফেকশনের জন্য হতে পারে। তাছাড়াও বিভিন্ন রকম এন্ডোক্রিন প্রবলেম যেমন ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম এগুলোর জন্য, বা মায়ের যদি পিসিওডি থাকে প্রিভিয়াস হিস্ট্রিতে, সেগুলোর জন্য কিন্তু অ্যাবর্শন হতে পারে। আর যদি মায়ের যে ইউট্রাসটা সেটা যদি ম্যালফর্ম থাকে, ম্যালফর্ম কি, আমাদের যে নর্মাল শেপের ইউট্রাসটা পাইরিফর্ম শেপের, সেই ইউট্রাসের শেপ যদি সেটা না হয়, যদি অনেক রকমের ইউট্রাসের মানে ধরো সেটাও কিন্তু ক্রোমোজোমাল ওয়ান টাইপ অফ ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি মায়ের, যে তার ইউট্রাসের শেপের যে প্রবলেমটা হতে পারে সেটা বাইকর্নুয়েট মানে কি, ধরো আমাদের যে নর্মাল ইউট্রাসটা এরকম এই পাইরিফর্ম শেপের, কিন্তু যে বাইকর্নুয়েট ইউট্রাসটা সেটা কিন্তু এরকম দুটো থাকে। ঠিক আছে, দুটো টাইপের দুটো ফান্ডাস থাকে, দুটো ফান্ডাসের হেড থাকে। আর কিংবা হতে পারে সেপ্টেড ইউট্রাস কি, ধরো এই যে ইউট্রাসটা মাঝখানে কিন্তু একটা সেপ্টাম থাকে বা ডিভিশন থাকে, বুঝে গেল। তো এই ইউট্রাইন ম্যালফরমেশনের জন্য কিন্তু আমাদের সিঙ্গেল এপিসোড বা আইসোলেটেড যে অ্যাবর্শনটা সেটা হয়ে থাকে। এই গেল সিঙ্গেল এপিসোডে। এবার যদি আমি আসি রিকারেন্ট এপিসোড, বারবার অ্যাবর্শন হচ্ছে, যখনই প্রেগন্যান্সি আসছে তখনই অ্যাবর্শন হয়ে যাচ্ছে, সেটা 3বার বা 3বারের বেশি। সেটা কেন হয়,
সেটা মেনলি আমরা ভাগ করেছি দুটো ভাগে, একটা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে আর একটা হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টারে। সেকেন্ড ট্রাইমেস্টার অবধি আছে কারণ আমরা বলছি 20 সপ্তাহের আগে যেহেতু, তো ফার্স্ট ট্রাইমেস্টার কিংবা সেকেন্ড ট্রাইমেস্টারে যদি হয়, ফার্স্ট ট্রাইমেস্টারে বারবার কেন অ্যাবর্শন হচ্ছে সেটার কারণ যদি আমরা জানতে চাই, কিন্তু ফার্স্ট ট্রাইমেস্টারের মোস্ট কমন যে কজ সেটা কিন্তু এখনো অবধি সেরকম ভাবে জানা যায়নি, সেটা এখনো ইডিওপ্যাথিকই রয়েছে। মোস্ট কমন কজ যদি ধরো ফার্স্ট ট্রাইমেস্টারের রিকারেন্ট অ্যাবর্শনে, সেটা কিন্তু সবসময় ইডিওপ্যাথিক। তাছাড়াও আর কি কি কারণে হতে পারে যদি মানে যেটা কজ জানা যায়নি, তাছাড়াও আর কি কি কারণ রয়েছে দেখো, এই সেম ক্রোমোসোমাল অ্যাবনর্মালিটির জন্য বারবার অ্যাবর্শন হতে পারে, কিংবা এন্ডোক্রিন প্রবলেমস যেগুলো পড়লাম, ডায়াবেটিস, হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, এটা মাথায় রাখবে যে যদি রিকারেন্ট অ্যাবর্শন হয় সেটা কিন্তু হাইপারথাইরয়েডিজমের জন্য হয় না, সেটা মেনলি হাইপোথাইরয়েডিজমের জন্য হয়। হাইপারথাইরয়েডিজম যদি মায়ের থেকে থাকে তার জন্য কিন্তু আইসোলেটেড অ্যাবর্শনই হবে, ওয়ান টাইমই অ্যাবর্শন হবে। যদি সেটা মাল্টিপল টাইম অ্যাবর্শন হয় সেটা কিন্তু কখনোই হাইপারথাইরয়েডিজমের জন্য হবে না, সেটা হাইপোথাইরয়েডিজমের জন্য হলে হতে পারে। আর কি, এবার যদি মায়ের ফার্স্ট ট্রাইমেস্টারে অ্যাবর্শন হলো না, মায়ের গিয়ে কখন 12 সপ্তাহের পরে, 12 সপ্তাহ পর মা এসছে, তোমাকে হিস্ট্রি দিচ্ছে যে 3 মাস পরে গিয়ে আমার অ্যাবর্শন হচ্ছে, মানে সেকেন্ড ট্রাইমেস্টারে ঢুকে গেছে তখন অ্যাবর্শন হচ্ছে। তার মেন বা মোস্ট কমন কজ যেটা আমরা পড়েছি, আমরা পড়ে থাকি, সেটা হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। সার্ভাইকাল ইনকম্পিটেন্স যে জিনিসটা, সেটা যদি আমি একটা ছবি এঁকে যদি বোঝাই তোমাদের, ধরো এটা আমরা কি করেছিলাম, এটা ছিল আমাদের ইউট্রাস, ইউট্রাসের নিচে এই ছিল আমাদের সার্ভিক্স। সার্ভিক্স পুরো প্রেগন্যান্সির টাইমে কি থাকে, সার্ভিক্সটা ক্লোজ থাকে। ধরো এটা হচ্ছে সার্ভিক্স, এই সার্ভিক্সটা কিন্তু পুরোপুরি প্রেগন্যান্সির টাইমে ক্লোজ থাকে। যখন লেবার প্রসেস শুরু হয় তখন কিন্তু সার্ভিক্সটা গিয়ে ওপেন হয়। এবার ধরো কোনো মায়ের সার্ভাইকাল ইনকম্পিটেন্স আছে, মানে কি সার্ভিক্সটা সময়ের আগেই ওপেন হয়ে যাচ্ছে। এবার এই সার্ভিক্সটা যদি ওপেন হয়ে যায় তাহলে ভেতরে যে ফিটাসটা রয়েছে সেই ফিটাসটা কি হয়ে যাবে, ফিটাসটা এখান থেকে এক্সপেল আউট হয়ে যাবে, বেরিয়ে যাবে। এই মুখটা বন্ধ ছিল তখন এর ভেতরেই ছিল, তাহলে বেরোতে পারছিল না। কিন্তু বাই চান্স যদি এই মুখটা খুলে যায়, খুলে গেলে কি হবে, এই ভেতরে যে পুরো প্রোডাক্টটা রয়েছে, প্রোডাক্ট অফ কনসেপশন রয়েছে, সেই প্রোডাক্ট অফ কনসেপশন কিন্তু বাইরে বেরিয়ে আসবে। এই ঘটনাটাকেই বলা হয় হচ্ছে সার্ভাইকাল ইনকম্পিটেন্স। তো এই সার্ভাইকাল ইনকম্পিটেন্সের জন্যই বেশিরভাগ মায়েদের সেকেন্ড ট্রাইমেস্টারে বারবার করে অ্যাবর্শন দেখা যায়। মানে সার্ভাইকাল ইনকম্পিটেন্স অনেক কেস থাকে, তো সার্ভাইকাল ইনকম্পিটেন্সকে যদি আমরা যদি প্রতিরোধ করতে চাই, মানে সার্ভাইকাল ইনকম্পিটেন্স থেকে যেন অ্যাবর্শন না হয়, তার জন্য আমরা কি করি, তার জন্য যদি এই যে প্রসিডিওর, যেটাকে সার্কলেজ প্রসিডিওর বলা হয়, তো ওটা কখন করা হবে, ধরো মা আমার কাছে আসলো একটা হিস্ট্রি নিয়ে যে আমার 3 টাইমস বা তার বেশি অ্যাবর্শন হয়েছে, আর সেগুলো ছিল পেনলেস ব্লিডিং, আর পুরোটাই হয়েছে 12 সপ্তাহের পরে। প্রথম 3 মাস চলে গেছে, তারপর বারবার ব্লিডিং হয়ে আমার বেবিটা আর কি নষ্ট হয়ে যাচ্ছে। তো এরকম যদি কোনো রকম আমরা হিস্ট্রি পাই, তখন আমরা কি করব, ইউএসজি করব। ইউএসজি তে যদি ধরা পড়ে যে সার্ভিক্সের যে সার্ভিক্স ডাইলেশন হয়, তখন কিন্তু সার্ভিক্সের লেন্থও কমতে থাকে। তো যদি আমরা দেখি ইউএসজি করে সার্ভিক্স ডাইলেটেড রয়েছে 2.5 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার, তার বেশি যদি সার্ভিক্স ডাইলেটেড থাকে, তখন কিন্তু আমরা এই সার্কলেজ প্রসিডিওরটাকে মানে মায়ের ওপর অ্যাপ্লাই করি। সার্কলেজ প্রসিডিওরটা কি, সার্কলেজ প্রসিডিওরটা কিছুই না, এই যে সার্ভিক্সটা ছিল, এই সার্ভিক্সটা ধরো ওপেন হয়ে গেছিল, এটাকেই আমরা চারিদিকে সুচার যে আছে, সুচার দিয়ে এটাকে আটকে দিই, এই ওপেন সার্ভিক্সটাকে ক্লোজ করে দিই। যেরকম বটুয়া ব্যাগ হয় জানো, যেরকম টানলে যে ব্যাগের মুখটা বন্ধ হয়ে যায়, সেম প্রসিডিওর। এই ধরুন আমাদের সার্ভিক্স থাকে, তো সার্ভিক্সের মুখটাকে চারিদিক দিয়ে সুচার করে কি করা হয়, এখানে একটা দড়ি দেওয়া হয়, মানে যে সুচারের যে লাস্ট টেনটা, সেটা দিয়ে আর কি টেনে সার্ভিক্সের মুখটাকে বন্ধ করে দেওয়া হয়। ঠিক আছে, তো সার্ভিক্সের মুখটা বন্ধ করে দিলে কি হয়, যে ভেতরে যে প্রোডাক্ট অফ কনসেপশনটা রয়েছে সেটা যেন আর বাইরে বেরিয়ে না আসতে পারে। তো এই যে তোমার সার্কলেজ যে প্রসিডিওরটা রয়েছে, সার্কলেজ মেনলি দুটো টাইপসের হয়ে থাকে। এক আমরা করতে পারি যে প্রসিডিওরটা, সেটা হচ্ছে ম্যাকডোনাল্ডস, এটা মেনলি ইউজ হয়, কিংবা হতে পারে শিরোডকার। তো দুটো মেথড রয়েছে সার্কলেজে, তো মেনলি ম্যাকডোনাল্ডসটাই আমরা ইউজ হয় আমাদের ইন্ডিয়াতে। আর এটা আমরা খুলবো কখন, এটা খুলবো হচ্ছে যখন 36 উইকস মায়ের কমপ্লিট হয়ে যাবে, মায়ের 36 উইকস অফ জেস্টেশনাল পুরো কমপ্লিট হয়ে যাবে, তখন গিয়ে আমরা কি করব, এই যে আমরা যে সার্জারিটা করেছিলাম, সার্কলেজটা তৈরি করেছিলাম, সেই সার্কলেজটাকে ওপেন করে দেবো, মা যেন তারপরে নর্মাল ডেলিভারি করতে পারে। তো এই হচ্ছে আমাদের সার্ভাইকাল ইনকম্পিটেন্স। আর সার্ভাইকাল ইনকম্পিটেন্স হলে আমরা কি করবো, তাছাড়াও যদি আমি সার্ভাইকাল ইনকম্পিটেন্স ছাড়াও যদি অন্য কোনো যদি সেরকম সার্ভাইকাল ইনকম্পিটেন্স নেই, তাহলে কি হতে পারে, তাহলে একটা সিনড্রোম হচ্ছে অ্যাপলা কিছুই না, অ্যাপলা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম। তো এর জন্য কিন্তু অনেক সময় সেকেন্ড ট্রাইমেস্টারে গিয়ে রিকারেন্ট অ্যাবর্শন হয়। তো এই যে চার্টটা আছে, এই চার্টটা সবাই একবার ভালো করে দেখে নাও, সবাই একবার ভালো করে বুঝে নাও। এখানে কিন্তু পুরো যে কজটা বইয়ের মধ্যে অনেকটা লেখা রয়েছে, তোমরা
অবশ্যই বই পড়বে, কিন্তু এটা একবার এই জিনিসটা একবার বুঝে নিলে বইটা দেখবে পড়তে সুবিধা হবে। তো এই জিনিসটা একবার ভালো করে দেখে যে ওই চার্টের মধ্যে যথেষ্ট ছোট করে লেখা আছে। অ্যাবর্শনের নেক্সট যে পার্টটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে টাইপস অফ অ্যাবর্শন। টাইপস অফ অ্যাবর্শন দেখবে তোমাদের বইতে একটা সুন্দর ছক করে লেখা আছে, তোমরা ওই ছকটা লিখতে পারো। আমি এখানে জাস্ট বিভিন্ন টাইপস যেগুলো আছে সেই টাইপস গুলো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ফার্স্টে আমরা কি করেছিলাম, অ্যাবর্শন হতে পারে সিঙ্গেল এপিসোড বা মাল্টিপল এপিসোড, বাট মানে যেটাকে আমরা বলি রিকারেন্ট এপিসোড। তো সিঙ্গেল এপিসোড বা আইসোলেটেড যে অ্যাবর্শনটা তাকে আমরা 5টা টাইপে ভাগ করি। 5টা টাইপের মধ্যে বিভিন্ন রকমের 5টা টাইপস আছে। আর মাল্টিপল যেটা মেনলি হয়েছিল আমাদের কিসের জন্য, আমাদের সার্ভাইকাল ইনকম্পিটেন্সের জন্য, তো সেটা আমাদের একটা আলাদা পার্ট। তো সিঙ্গেল এপিসোড বা আইসোলেটেড কে যে 5টা টাইপে আমরা ভাগ করি তার মধ্যে দেখো আমি লিখেছি 5টা টাইপ: থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন এন্ড কমপ্লিট অ্যাবর্শন। এবার তোমরা নিশ্চয়ই বলবে যে এই তিনটে এক পালে দিয়ে আর এই দুটো আলাদা পালে দিয়ে কেন লেখা? এই যে দুটো ভাগ করেছি এর মধ্যে কিছু ডিফারেন্স আছে। প্রথম দেখো আমি যেটা লিখেছি থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন আর মিসড অ্যাবর্শন। এই যে তিনটে টাইপস, যে প্রথম যে তিনটে টাইপস, এই তিনটে টাইপসের মধ্যে কিন্তু আমার কোনো রকম প্রোডাক্ট অফ কনসেপশন যেটা আছে সেটা কিন্তু কোনোভাবে আমাদের বাইরে আসবে না, মানে সার্ভাইকাল ক্যানাল দিয়ে বা ভ্যাজাইনা দিয়ে এক্সপেল আউট হবে না, কোনো প্রোডাক্ট অফ কনসেপশন কিন্তু বেরোবে না। কিন্তু এই লাস্টে যে দুটো টাইপস লিখেছি ইনকমপ্লিট আর কমপ্লিট, এই ইনকমপ্লিট আর কমপ্লিটে কিন্তু প্রোডাক্ট অফ কনসেপশন বেরিয়ে আসে। ঠিক আছে, যে সেটা ফিটাস হতে পারে, সেটা অ্যামনিওটিক ফ্লুইড হতে পারে, ফিটাল পার্ট হতে, ফিটাস তো না, ফিটাল পার্ট আর কি, ওই রক্তের দানা, রক্তের যে কুণ্ডলি বা গোলা মতো সেগুলো কিন্তু বেরিয়ে আসে। মা দেখবে যখন হিস্ট্রি নিতে যাবে, মা কিন্তু একদম পিওর, মানে এটা একদম পুরো ভালোভাবে হিস্ট্রি দেবে যে রক্তের চাকা বা রক্তের যে চাই যেগুলোকে বলে, এরকম রক্ত রক্ত হয়ে বেরিয়ে আসছে। সেটা কিন্তু পুরো ব্লিডিং যেরকম হয় সেরকম কিন্তু না, সেটা কিন্তু একদম ফিটাল পার্ট যে ছোট, মানে রক্তের অনেকটা চাই চাই মতো সেরকম কিন্তু বেরিয়ে আসছে। মা এরকম ভাবে হিস্ট্রি দেবে, সেটা তখনই বুঝে আমরা কি বুঝবো, হয় সেটা ইনকমপ্লিট অ্যাবর্শন কিংবা কমপ্লিট অ্যাবর্শন। তার মধ্যে কিন্তু এই রক্তের যে চাইটা সে তখন কিন্তু সেই সময় ইনকমপ্লিট বা কমপ্লিটের ক্ষেত্রে বেরিয়ে আসে। তো এই ফার্স্ট যে তিনটে টাইপস বললাম, থ্রেটেন্ড, ইনএভিটেবল আর মিসড অ্যাবর্শন, এদের সবাই দেখো আর সবকটারই মেন আমাদের যে সিমটমস গুলো, প্রাইমারি সিমটমস গুলো, সেগুলো কি, পেশেন্টের কি থাকবে, অ্যামেনোরিয়া থাকবে। অ্যামেনোরিয়া বলতে যেহেতু প্রেগন্যান্সি রয়েছে, প্রেগন্যান্সিতে কি আমাদের অ্যামেনোরিক ফেজ থাকে, ব্লিডিং বন্ধ থাকে। ঠিক আছে, এবার প্রথমে যখন মা অ্যামেনোরিয়া হলো, অ্যামেনোরিয়া হওয়ার পর মা কি করতে গেল, মা প্রেগন্যান্সি টেস্ট করাতে গেল। প্রেগন্যান্সি টেস্ট করাতে গিয়ে কি দেখলো, যে ইউপিটি কিট আছে, ইউপিটি কিটে টেস্ট করালো, ইউরিনারি প্রেগন্যান্সি টেস্টে দেখলো পজিটিভ আসলো। গেল তাহলে ফার্স্টে অ্যামেনোরিক ফেজ ছিল, সেই অ্যামেনোরিক ফেজ থেকে মা যখন প্রেগন্যান্সি টেস্ট করাতে গেল সেই টেস্ট কিন্তু পজিটিভ বেরোলো। এবার আস্তে আস্তে কিছুদিন যাওয়ার পর ফলোড বাই ব্লিডিং, আস্তে আস্তে কিন্তু ব্লিডিং স্টার্ট হলো। ঠিক আছে, প্রথমে কি ছিল, প্রথমে পিরিয়ডস বন্ধ হয়ে গেছিল, পিরিয়ডস এক মাস সেই পিরিয়ডস মিস করার পর মা যদি টেস্ট করাতে গেল, টেস্ট পজিটিভ আসলো, মা প্রেগনেন্ট হয়েছে, মা জেনে গেল। কিন্তু এরপরে দেখা যাচ্ছে যে মা ব্লিড করা শুরু করেছে, তার সাথে কি, তার সাথে রয়েছে পেইন ইন অ্যাবডোমেন, পেটে তার সাথে কিন্তু ব্যথাও রয়েছে। এবার দুটো ভাগ করেছি, একটা দেখি এই প্রথম তিনটে টাইপসে কোনো রকম প্রোডাক্ট অফ কনসেপশন কিন্তু বেরোচ্ছে না। কিন্তু যদি মিসড, কমপ্লিট বা ইনকমপ্লিট অ্যাবর্শন হয়, সেখানে কিন্তু সেম জিনিসই রয়েছে। সেখানেও মা প্রথমে অ্যামেনোরিক রয়েছে, তারপরে প্রেগন্যান্সি টেস্ট করাতে গিয়ে দেখলো পজিটিভ এসছে, তারপরে ব্লিডিং স্টার্ট হলো, কিন্তু তার সাথে পেইন ইন অ্যাবডোমেন হচ্ছে, তার সাথে কিন্তু ব্লিডিং এর সাথে কিন্তু প্রোডাক্ট অফ কনসেপশন বা রক্তের চাকা চাকা হয়ে রক্ত বেরিয়ে আসছে। তাহলে সেই রক্তের যে চাকাটা, সেটাই কিন্তু আমাদের যে ফিটাল পার্ট, সেটা কিন্তু আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। মা সেরকমই হিস্ট্রি দেবে, রক্ত যেটা নর্মাল ব্লিডিং সেটা কিন্তু নর্মাল ব্লিডিং না, ওটা কিন্তু চাকা রক্ত হিসেবে বেরিয়ে আসে। তখনই কিন্তু সেটা আমরা বুঝবো যে প্রোডাক্ট অফ কনসেপশন যেটা, সেটা কিন্তু মায়ের যে ইউট্রাস আছে সেখান থেকে বেরিয়ে আসছে। তো এইগুলো, এই 5টা টাইপস হচ্ছে আমাদের অ্যাবর্শনের মেইন যে আইসোলেটেড অ্যাবর্শন তার টাইপ পড়েছিলাম। তার মধ্যে ফার্স্ট কোনটা পড়েছিলাম, ফার্স্ট পড়েছিলাম হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন। থ্রেট কথাটা থেকে আমরা কি বুঝতে পারি, যে আমাকে বলে না থ্রেট দেওয়া হচ্ছে, মানে আমাকে জানানো হচ্ছে যে অ্যাবর্শন কিন্তু হতে পারে। ঠিক আছে, তো এটাকে যখন এরকম একটা আভাস দেওয়া হয়, তখনও কিন্তু আমাদের অ্যাবর্শন হয়ে যায়নি, অ্যাবর্শন হতে পারে। সেক্ষেত্রে আমরা সেই টাইপস অফ অ্যাবর্শনটাকে আমরা বলি থ্রেটেন্ড অ্যাবর্শন। তো থ্রেটেন্ড অ্যাবর্শনে কি হবে, যে ফিটাসটা থাকবে সে কিন্তু তখনও বেঁচে আছে, ফিটাসটা কিন্তু আমার এখনো লাইফ ফিটাস আছে, সে কিন্তু মারা যায়নি, তাহলে ফিটাস আমার লাইফ থাকবে। ইন্টারনাল লস কি থাকবে, ইন্টারনাল লস কিন্তু থ্রেটেন্ড অ্যাবর্শনে
ক্লোজ থাকবে, ঠিক আছে। তো থ্রেটেন্ড অ্যাবর্শনে ইন্টারনাল লস ক্লোজ আছে, যার জন্য ফিটাস এখনো বেরোয়নি, ফিটাসের লাইভ ফিটাস রয়েছে। তার সাথে কি দেখবো, তার সাথে ধরো ব্লিডিং তো আছে, ব্লিডিং, পেন ইন অ্যাবডোমেন, যেগুলো আমি বলেছিলাম যে তোমাদের সাইন সিমটমসে, ওগুলো থাকবে। তার সাথে যদি আমরা ইউএসজি করাই তাহলে কি দেখবো, হাইট অফ ইউট্রাস যেটা আছে সেটা কিন্তু সেম অ্যাজ আমাদের যে পিরিয়ড অফ জেস্টেশন বা পিরিয়ড অফ প্রেগন্যান্সি তার সাথে সেম আসবে। কারণ কি, কারণ আমার ফিটাসটা এখনো লাইভ আছে আর ফিটাস কিন্তু এখনো ইউট্রাসের ভেতরে আছে। আমি কি লিখেছি যে হাইট অফ ইউট্রাস যেটা আছে সেটা কিন্তু সেম অ্যাজ পিরিয়ড অফ প্রেগন্যান্সি, যেটা আমরা যে হিসাব করি যে পিরিয়ড অফ প্রেগন্যান্সির টাইম হিসেবে আমাদের যে ইউট্রাসের হাইটটা সেটা কিন্তু সেম থাকবে, যেহেতু কারণ কি ফিটাসটা এখনো লাইভ রয়েছে। তার জন্য তো এর জন্য অ্যাবর্শন শুরু হয়েছে বা অ্যাবর্শন হতে পারে, এখান থেকে যদি আমরা কোনো ম্যানেজমেন্ট না করি সেক্ষেত্রে অ্যাবর্শন হতে পারে। তার জন্য আমরা কি কি ম্যানেজ করবো, মাকে কি বলবো, মাকে বলবো যে বেড রেস্ট নিতে। বেড রেস্ট কতক্ষণ অবধি নেবে, যে ব্লিডিং স্টপ হওয়ার পর, ব্লিডিং চলাকালীন যেমন বেড রেস্টটা, ইভেন ব্লিডিং স্টপ হওয়ার পর আপ টু 48 আওয়ার্স মা যেন বেড রেস্টে থাকে। তার সাথে কি কোনো হেভি ওয়ার্ক যেন না করে বা কোনো ইন্টারকোর্সের সাথে যেন না যুক্ত হয় আপ টু 2 উইকস অবধি। আর এরপরেও যেন 2 উইকস পরে সে যেন আরেকবার ইউএসজি করায়, ইউএসজি করিয়ে আবার যেন সে যে ডক্টর যে সাজেশন দেবে সেই অনুযায়ী যেন চলে। তো এই হচ্ছে আমাদের থ্রেটেন্ড অ্যাবর্শন। পড়ছিলাম সেটা কি ছিল, সেটা ছিল ইনএভিটেবল অ্যাবর্শন। তো ইনএভিটেবলটা কি, এটা যেমন আমাদের থ্রেটেন্ড অ্যাবর্শন কি ছিল, এটা আমাদের থ্রেট দিচ্ছিল, যেখান থেকে আমাদের রিভার্সেবল, সেটা যে এখান থেকে আমি যে আমাদের ফিটাসটা রয়েছে তাকে কিন্তু আমি বাঁচাতে পারি। কিন্তু এই ইনএভিটেবল অ্যাবর্শন বা এরপর যে কটা করবো সেখান থেকে কিন্তু আর আমাদের যে ফিটাস রয়েছে সেখানে তাকে বাঁচানো সম্ভব না, সে অলরেডি ডেড, ঠিক আছে। শুধুমাত্র যদি তোমাদের জিজ্ঞেস করে কোন টাইপ অফ অ্যাবর্শনে ফিটাসকে বাঁচানো সম্ভব, শুধুমাত্র কিন্তু থ্রেটেন্ড অ্যাবর্শনে ফিটাসকে বাঁচানো সম্ভব। তো যে সেকেন্ড যে টাইপটা সেটা হচ্ছে ইনএভিটেবল অ্যাবর্শন। ইনএভিটেবল অ্যাবর্শনে কি বললাম, যে আমাদের যে ফিটাস ছিল, ফিটাস কিন্তু অলরেডি ডেড, সে কিন্তু মারা গেছে, ঠিক আছে। এবার ফিটাস ডেডের সাথে আর কি দেখবো, যে ইন্টারনাল অস রয়েছে, সেই ইন্টারনাল অস কিন্তু ওপেন হয়েছে। তো ওপেন হওয়ার জন্য কি আস্তে আস্তে ব্লিডিং শুরু হয়। আর ব্লিডিং এর সাথে আমরা যদি হাইট অফ ইউট্রাস দেখি, হাইট অফ ইউট্রাস কিন্তু হয় যদি অনেকটা অ্যামাউন্ট অফ প্রোডাক্ট অফ, যদি যেহেতু শুরু হয়েছে সবে সবে, মানে প্রোডাক্ট অফ কনসেপশন বের হয়নি এখনো অবধি, তার জন্য কিন্তু হাইট অফ ইউট্রাস কোনো কোনো ক্ষেত্রে সেম পাওয়া যায়। যে পিরিয়ড অফ জেস্টেশন বা পিরিয়ড অফ প্রেগন্যান্সি, পিওপি মানে হচ্ছে পিরিয়ড অফ প্রেগন্যান্সি, আমি একটু শর্টে লিখেছি। তো পিরিয়ড অফ প্রেগন্যান্সির সাথে হাইট অফ ইউট্রাস যেটা আছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সেম রয়েছে। তো আমরা কি করে আলাদা করবো, যে এক্ষেত্রে আমাদের ইন্টারনাল লস ছিল, আমাদের থ্রেটেন্ডেও কিন্তু এই সেম ছিল, তোমার হাইট অফ ইউট্রাস আর পিরিয়ড অফ প্রেগন্যান্সি, আর ইনএভিটেবলও কিন্তু সেম। তা আলাদা করবো আমরা কি ক্ষেত্রে, আমরা ইন্টারনাল লস দেখবো, যে ইন্টারনাল লস ক্লোজ আছে না ইন্টারনাল লস ওপেন আছে। যদি ইন্টারনাল লস ক্লোজ থাকে তাহলে আমরা সেটাকে বলতে পারি থ্রেটেন্ড অ্যাবর্শন, আর যদি ইন্টারনাল লস সেখান থেকে এখনো বাঁচানো সম্ভব আছে ফিটাসকে, আর যদি ইন্টারনাল লস ওপেন থাকে তাহলে কিন্তু সেখানে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব না, সেটা আমার হয়ে যাবে ইনএভিটেবল অ্যাবর্শন। আচ্ছা, এই ইনএভিটেবল অ্যাবর্শনের ক্ষেত্রে কি করবো, যেহেতু আমার ফিটাস বাঁচানো সম্ভব না, আমাকে মাকে তো বাঁচাতে হবে। তো মাকে বাঁচানোর, মায়ের যে অ্যাবর্শন প্রসেস আছে সেটাকে কমপ্লিট করার জন্য আমরা দেখবো মা কোন ট্রাইমেস্টারে আমার কাছে এসছে। ইনকেস যদি মা ফার্স্ট ট্রাইমেস্টারে এসে থাকে সেক্ষেত্রে আমরা সাকশন ইভ্যালুয়েশন করবো, আর যদি মা সেকেন্ড ট্রাইমেস্টারে এসে থাকে সেক্ষেত্রে আমরা কি করবো, 10 ইন্টারন্যাশনাল ইউনিট অক্সিটোসিন দেবো। 10 ইন্টারন্যাশনাল ইউনিট অক্সিটোসিনকে 500 ml NSA ইনফিউজ করে আমরা মাকে কিন্তু অ্যাবর্শনটা ইনডিউস করাবো, যে যেন যে প্রোডাক্ট অফ কনসেপশনটা রয়েছে সেটা যেন এক্সপেল আউট হয়ে যায়। নেক্সট অ্যাবর্শনের যে টাইপসটা আমরা বললাম সেটা কি, সেটা হচ্ছে মিসড অ্যাবর্শন। মিসড মানে কি, মিসড মানে যেখানে আমরা বুঝতে পারি না, বলতে মিসড কল, মিসড কল মানে যে ফোন এসেছিল আমরা বুঝতে পারিনি। তো সেম অ্যাবর্শনের ক্ষেত্রেও যে অ্যাবর্শন হয়ে গেছে কিন্তু মা সে কিন্তু বুঝতে পারেনি যে অ্যাবর্শন হয়ে গেছে। তো মা কি হিস্ট্রি নিয়ে আসবে, মা হিস্ট্রি নিয়ে আসবে যে যে ডিসচার্জটা রয়েছে সেই ডিসচার্জটা কিন্তু একদম ডার্ক ব্রাউন কালারের ডিসচার্জ। আমাদের যে ব্লাডের যে শুধু যে ব্লাড ডিসচার্জ হয় সেটা কিন্তু ফ্রেশ রেড থাকে বা রেড থাকে, কিন্তু মা যে হিস্ট্রি দেবে সেখানে কিন্তু ডিসচার্জ আমরা দেখবো যে ডিসচার্জ কিন্তু একদম ডার্ক ব্রাউন কালারের ডিসচার্জ বেরোচ্ছে। সেক্ষেত্রে বাচ্চা কি বললাম যে মা বুঝতে পারেনি, কিন্তু বেবি কি ফিটাস কিন্তু অলরেডি ডেড। তাহলে এই যে মিসড অ্যাবর্শন যেটা, সেখানে আমরা ফিটাসকে কিন্তু দেখতে মানে একদম ডেড পাবো, ডেড ম্যাসিনেটেড
ফিটাস, মানে একদমই সে মানে যে বলে না বাংলা যদি আমরা বলি পচে গলে গেছে এরকম টাইপের, মানে অনেকদিন হয়ে গেছে যে অ্যাবর্শন হয়েছে, কিন্তু যেহেতু মা বুঝতে পারেনি সেক্ষেত্রে আগে থেকে কোনো রকম প্রিকশন নেয়নি বা আগে থেকে সে ডাক্তারের কাছে আসেনি। এবার যখন প্রচন্ড তোমার ডার্ক ব্রাউন কালারের ডিসচার্জ হচ্ছে তখন সে আসছে ডাক্তারের কাছে। তো ফিটাস একটা ডেট পাবো, তার সাথে কি কেন বুঝতে পারিনি, মেইনলি থাকে এখানে ইন্টারনাল ক্লোজ থাকে আমাদের মিসড অ্যাবর্শনে, ঠিক আছে। ইন্টারনাল ক্লোজ থাকায় ব্লাড যেটা আছে বা যেটা আমাদের প্রোডাক্ট অফ কনসেপশন আছে সেটা কিন্তু বাইরে আসতে পারে না, সেটা ইউট্রাসের ভেতরেই থেকে যাচ্ছে, ইভেন ব্লিডিংটাও সেরকম আসে না। তো সেজন্য যেহেতু ইন্টারনাল ক্লোজ থাকে সেজন্য যেহেতু প্রোডাক্ট অফ কনসেপশন বেরোতে পারে না, সেজন্য মা কিন্তু অনেক ক্ষেত্রে এই অ্যাবর্শনটা বুঝতে পারে না, যার জন্য আমরা কেউ মিসড অ্যাবর্শন। আর কি যেহেতু ফিটাস আমাদের ডেড ফিটাস অলরেডি ডেড, কিন্তু অনেক দিন আগেকার ডেড ফিটাস, ধরো যদি মা তোমার কাছে 18 উইকসে আসে সে বলবে যে তার কি কিন্তু তার ফিটাসটা কিন্তু সে ডেড হয়ে রয়েছে 12 উইকস কিংবা 13 উইকস থেকে। তার মানে কি যখন আমি হাইট অফ ইউট্রাস দেখি, তাহলে আমার হাইট অফ ইউট্রাস কোথায় পাওয়ার কথা, আমার 18 উইকসে যেখানে থাকার কথা সেখানে পাওয়ার কথা। কিন্তু আমরা যদি হাইট অফ ইউট্রাস বা তার সাথে পিরিয়ড অফ প্রেগন্যান্সি দেখি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা নিচে পাবো, যেহেতু কি মার ফিটাসটা ডেড হয়ে গেছিল, কিন্তু 12 উইকসে থাকতে কিন্তু ফিটাসটা ডেড হয়ে গেছিল। তো কিন্তু সে যখন এসছে সে তখন 18 উইকসে এসছে, তাহলে কি হাইট অফ ইউট্রাসটা কিন্তু আমি যেখানে থাকার কথা 18 উইকসে সেখানে না পেয়ে আমরা কিন্তু সেই যেখানে মানে অনেকটা নিচে পাবো, মানে 12 উইকসে যেখানে থাকার কথা সেখানে পাবো। তাই আমি দেখো লিখেছি লেস দ্যান পিরিয়ড অফ হাইট অফ ইউট্রাস ইজ লেস দ্যান পিরিয়ড অফ প্রেগন্যান্সি। যেহেতু মা বুঝতে পারে না সেক্ষেত্রে সে আনওয়্যার থাকে, তো আনওয়্যার থাকার জন্য সে কিন্তু আমাদের কাছে যখন আসে তখন কিন্তু আমরা হাইট অফ ইউট্রাস কিন্তু পিরিয়ড অফ প্রেগন্যান্সি সমানে পাবো না, অনেকটা কম পাবো। তো এক্ষেত্রে আমরা ম্যানেজমেন্ট কি করব, বাচ্চার যে ফিটাসটা রয়েছে তাকে আমরা কি করতে পারি সেটাও সেম আমি দেখো ভাগ করেছি ফার্স্ট ট্রাইমেস্টার আর সেকেন্ড ট্রাইমেস্টারে। যদি ফার্স্ট ট্রাইমেস্টারের মা আসে তখন আমরা কি করব, সেক্ষেত্রে সাকশন ইভাকুয়েশন করব। আর সাকশন ইভাকুয়েশন করা ছাড়াও আমরা একটা কি করতে পারি, সাকশন ইভাকুয়েশনের পরে একবার কিউরেটেজ করতে হয়, যদি কোনো পার্ট অফ ফিটাস যদি ভেতরে থেকে যায় সেক্ষেত্রে আবার সেপটিক অ্যাবর্শন হতে পারে। তো সাকশন ইভাকুয়েশনের পরে একবার কিউরেটেজ করে পুরো যে ওই ইউট্রাসটা আছে সেটাকে ইভাকুয়েট করা হয় আর কি। তাছাড়া মিসোপ্রোস দেওয়া যেতে পারে, মিসোপ্রোস 800 mg আমরা পার ভ্যাজাইনালে দিয়ে থাকি। নেক্সট কি, যদি মা আমার কাছে সেকেন্ড ট্রাইমেস্টারে আসে সেক্ষেত্রে আমরা কি করব, ডিএনই করব, ঠিক আছে। ডিএনই ছাড়াও আমাদের ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন যেটা, সেই ডাইলেটেশন এন্ড ইভাকুয়েশন ছাড়াও যেটা আমরা কি মিসোপ্রোস সেম আমরা 200 mg পার ভ্যাজাইনালে ম্যাক্সিমাম আমরা 5টা ডোজ দিতে পারি, সেক্ষেত্রে যেন পুরো যে প্রোডাক্ট অফ কনসেপশন যেটা আছে এটা যেন রিমুভটা, সেটা কি সেটা হচ্ছে ইনকমপ্লিট অ্যাবর্শন। ইনকমপ্লিট অ্যাবর্শন আর কমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে কি বলেছিলাম, সেখানে কিন্তু মানে মা যে হিস্ট্রি দেবে সেখানে কিন্তু আমরা দেখতাম হিস্ট্রিতে থাকবে যে চাকা রক্ত পড়ছে, ঠিক আছে। এই কথাটাই কিন্তু বলা হয় চাকা বা রক্ত পড়ছে, বা মানে যেখানে প্রোডাক্ট অফ কনসেপশন আস্তে আস্তে প্রোডাক্ট অফ কনসেপশন বেরোচ্ছে, সেটা কিন্তু শুধুমাত্র ব্লাড না। তো ইনকমপ্লিট অ্যাবর্শনে কি দেখবো, ইনকমপ্লিট অ্যাবর্শনে দেখা যায় যে ফিটাস সে কিন্তু অলরেডি ডেড, যেহেতু ইনকমপ্লিট অ্যাবর্শন করছে তো ডেড তো ফিটাস হবে, প্রোডাক্ট অফ যার সাথে প্রোডাক্ট অফ কনসেপশনও কিন্তু বেরোচ্ছে, আস্তে আস্তে বেরোনো শুরু করেছে। তারপর কি প্রোডাক্ট অফ কনসেপশন বেরোবে মানে আমার ইন্টারনাল অলরেডি ওপেন, তো ইন্টারনাল ওপেন থাকবে। সেম হাইট অফ ইউট্রাস কিন্তু যেই আমাদের পিরিয়ড অফ প্রেগন্যান্সি, সেই পিরিয়ড অফ প্রেগন্যান্সি থেকে কিন্তু অনেক কম থাকবে, যেহেতু কি আমাদের প্রোডাক্ট বেরোনো শুরু করে দিয়েছে, যে প্রোডাক্ট অফ কনসেপশন ছিল সেটা বেরোনো শুরু করে দিয়েছে, যার জন্য হাইট অফ ইউট্রাস কিন্তু আমাদের পিরিয়ড অফ প্রেগন্যান্সি থেকে কমে যাবে। আর কি ম্যানেজমেন্ট সেম যেরকম আমরা আমাদের মিস পিরিয়ডে ম্যানেজমেন্ট মিস অ্যাবর্শনে ম্যানেজমেন্ট করেছিলাম, সাকশন ইভাকুয়েশন করেছিলাম ফার্স্ট ট্রাইমেস্টারে কিংবা সেকেন্ড ট্রাইমেস্টারে যদি হয় তাহলে সেক্ষেত্রে ডিএনই করেছিলাম, সেম ম্যানেজমেন্টই কিন্তু আমাদের এই ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রেও হবে। আমরা যে টাইপস অফ অ্যাবর্শন পড়লাম সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে কমপ্লিট অ্যাবর্শন। কমপ্লিট কথাটার মানে কি, পুরোপুরি কমপ্লিট অ্যাবর্শন যে প্রসেসটা ছিল পুরো প্রসেসটাই কমপ্লিট হয়ে গেছে। তো যে আমাদের প্রোডাক্ট অফ কনসেপশনটা পুরোটা ছিল ইউট্রাসের ভেতরে, সেই পুরো প্রোডাক্ট অফ কনসেপশন কিন্তু বেরিয়ে গেছে, এখন আমাদের ইউট্রাস পুরোপুরি ফাঁকা। তো সেই ক্ষেত্রে আমরা তাকে বলে থাকি কমপ্লিট অ্যাবর্শন। তাহলে কমপ্লিট অ্যাবর্শনে আমি যে ফিটাস কি, ফিটাস তো আমার নেই, ফিটাস ডেড, ফিটাস অলরেডি এক্সপেল আউট হয়ে গেছে, প্রোডাক্ট অফ এমটি। আমি যদি দেখি ইউএসজি করে তাতে কিন্তু আমি একদম ইউট্রাইন ক্যাভিটিটা পুরোপুরি এমটি থাকবে, কিছু থাকবে না ওর ভেতরে, যা ছিল সব বেরিয়ে গেছে, সেটা হচ্ছে কমপ্লিট। তার সাথে যেহেতু বেরিয়ে গেছে তার জন্য কি ইন্টারনাল লস আমার ক্লোজ হয়ে গেছে। যখন আমার বেরোচ্ছিল, যেমন আমাদের ইনকমপ্লিট অ্যাবর্শনে যখন আমাদের প্রোডাক্ট অফ কনসেপশন বেরোচ্ছে অনগোয়িং, তখন কিন্তু ইন্টারনাল লস ওপেন ছিল, কিন্তু যখন দেখলাম বেরিয়ে গেছে তখন কিন্তু পুরো সব প্রোডাক্ট যা ছিল সব বেরিয়ে গেছে, তখন কিন্তু আমাদের ইন্টারনাল লস কমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে ক্লোজ হয়ে যাবে, ঠিক আছে। আর সেম হাইট অফ ইউট্রাস, যেহেতু ভেতরে কিচ্ছু নেই পুরো
ফাঁকা ইউট্রাস, তাহলে কি আমাদের যে পিরিয়ড অফ প্রেগন্যান্সি তার সাথে কিন্তু হাইট অফ ইউট্রাস একদমই লো থাকবে, মানে যেটা হওয়ার কথা মানে একদম নর্মাল যেরকম ইউট্রাস থাকে সেরকম নর্মাল সাইজে আমাদের হাইট অফ ইউট্রাস থাকবে। আর কি যদি ম্যানেজমেন্ট হয়, যেহেতু এখন ফিটাস নেই, মাকে কি করতে হবে, আমরা ইউএসজি করাবো। যদি দেখি যে পুরো আমাদের যে ইউট্রাস আছে মায়ের ইউট্রাস পুরোপুরি এমটি, তাহলে আমরা কি করবো, মাকে শুধু রেস্ট নেওয়ার জন্য, বেড রেস্ট নেওয়ার জন্য বলবো। এই হচ্ছে ম্যানেজমেন্ট। টাইপস অফ অ্যাবর্শন গুলো বললাম, যে 5টা টাইপস অফ অ্যাবর্শন: থ্রেটেন্ড অ্যাবর্শন, ইনএভিটেবল অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন। এই 5টা অ্যাবর্শনের টাইপস এর সাথে যদি আমার এই সিমটমস গুলো, কি কি সিমটমস বলেছি দেখো, ফিভার মোর দ্যান 100.4 ডিগ্রি সেলসিয়াস, মোর দ্যান ইকুয়ালস টু, যদি আমার জ্বর থেকে থাকে 100.4 ডিগ্রি সেলসিয়াসের বেশি, মোটামুটি 24 ঘন্টা বা তার বেশি ধরে, মানে একদিন বা তার বেশি সময়ের জন্য আমার জ্বর থাকে কত, 100.4 ডিগ্রি সেলসিয়াসের বেশি। তাছাড়াও কি যদি লোয়ার অ্যাবডোমেনে পেন থাকে, লোয়ার অ্যাবডোমেন টেন্ডার থাকে, আর কি যে ডিসচার্জটা বেরোচ্ছে সেই ডিসচার্জ যদি ফাউল স্মেল হয়, ঠিক আছে, সেই ফাউল স্মেলিং ডিসচার্জ যদি পাই, এই 3 রকমের 3 টাইপের 3টে সিমটমস যদি আমার এই প্রিভিয়াস অ্যাবর্শন গুলোর মধ্যে কোনোটার সাথে থেকে থাকে, তখন কিন্তু আমরা বলবো হচ্ছে তাকে এই জিনিসগুলোর সাথে ওই প্রিভিয়াস অ্যাবর্শন থাকে, আমরা বলবো হচ্ছে সেপ্টিক অ্যাবর্শন। ঠিক আছে, সেপ্টিক অ্যাবর্শন দেখবে তোমাদের বইতে টাইপস এর মধ্যেই আছে। তো এই জিনিসগুলো যদি প্রিভিয়াস টাইপস এর সাথে এই সিমটমস গুলো দেখা যায়, তখন আমরা কিন্তু তাকে সেপ্টিক অ্যাবর্শন বলবো। এবার সেপ্টিক অ্যাবর্শনের গ্রেড হয়, সেপ্টিক অ্যাবর্শনের গ্রেড 3টে গ্রেড হয়। ফার্স্ট হচ্ছে ধরো যদি যে ইনফেকশনটা রয়েছে সেটা যদি আমাদের শুধুমাত্র ইউট্রাসের মধ্যেই বাউন্ডেড থাকে, তাহলে সেটা গ্রেড 1। যদি গ্রেড 2 কখন বলবো, যখন সেটা আশেপাশের যে মানে আমাদের ফ্যালোপিয়ান টিউব বলো, ওভারি বলো, তার মধ্যে ইনফেকশন ছড়িয়ে গেছে, তখন সেটা গ্রেড 2। আর গ্রেড 3 কি, পুরো যখন ধরো পেরিটোনিয়াম যে অর্গান গুলো রয়েছে, আদার পেরিটোনিয়াল অর্গান গুলো রয়েছে, সেগুলোর মধ্যেও যদি ইনফেকশন ছড়িয়ে যায়, তখন সেটাকে বলবো গ্রেড 3 সেপ্টিক অ্যাবর্শন। সেপ্টিক অ্যাবর্শন খুব একটা কমন না। সেপ্টিক অ্যাবর্শন মেইনলি কখন দেখা যায়, যে ধরো যেসব ইনডিউসড অ্যাবর্শন গুলো যেগুলো আনঅথরাইজড ওয়েতে হয়, বিভিন্ন রকম ক্লিনিকে গিয়ে, ধরো ওই যে অনেকে আছে যে ওষুধ খেলাম, ওষুধ খেয়ে অ্যাবর্শন করে দিলাম, বা বিভিন্ন দায়ের কাছে গিয়ে যে রকম যে অ্যাবর্শন গুলো থাকে, ওখানে যেহেতু আমাদের ইনফেকশন কন্ট্রোলটা ঠিকঠাক করে মেনটেন হয় না, অ্যাসেপসিস টেকনিকটা মেনটেন হয় না, তার জন্য কিন্তু এই সেপ্টিক অ্যাবর্শন হয়ে থাকে। সেপ্টিক অ্যাবর্শন মেইনলি যেটা আমরা যদি কোনো প্রেগন্যান্ট ওমেন যদি কোনো অথরাইজড ক্লিনিক বা অথরাইজড গাইডলাইন্স অনুযায়ী অ্যাবর্শন করে, সেক্ষেত্রে কিন্তু সেপ্টিক অ্যাবর্শন খুব একটা দেখা যায় না। পুরোটাই যারা আনঅথরাইজড ওয়েতে করে, শুধু ওষুধ খেয়ে হোক বা যে বিভিন্ন রকম ওয়েতে আছে, ওয়াশ করিয়ে আসা, যেটা আমাদের বাংলাতে খুব ইউজ হয়, ওয়াশ করিয়ে এসছে, তো যেগুলো আর কি অথরাইজড হসপিটাল না বা অথরাইজড কোনো সেন্টার অ্যাবর্শনের ক্লিনিক না, সেখানে বাদে যদি অনেকেই আছে, অনেক কোয়াক ডাক্তাররা আছে যে এই জিনিসগুলো করে, তো তাদের কাছ থেকে করলে কিন্তু যেহেতু অ্যাসেপসিস টেকনিকটা আমাদের যে মেনটেন করার কথা, সেটা যেহেতু ঠিকঠাক করে মেনটেন হয় না, সে ডি করুক বা তোমার সাকশন ইভ্যাকুয়েশন করুক, যাই করুক না কেন, সেক্ষেত্রে যেহেতু অ্যাসেপসিস টেকনিকটা মেনটেন হয় না, তার জন্য কিন্তু আমাদের এই সেপ্টিক অ্যাবর্শন অনেক প্রেগনেন্ট মায়েদের হয়ে থাকে। তো এই ছিল মোটামুটি অ্যাবর্শনের টাইপস, কজেস, ম্যানেজমেন্ট। তো তোমরা এখান থেকে পড়ো, তোমাদের দেখবে বুঝতে অনেকটা সুবিধা হবে। তার সাথে অবশ্যই বইটা ফলো করবে, যে যেই বই পড়ছে সেটা পড়বে, তার সাথে আমি আমার যে নোটস আছে সেই নোটস কিছু দিয়ে দেবো। যদি এরপরে কোথাও বুঝতে সমস্যা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো।